স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। দেশের ইতিহাসে মোড় ঘুরানো এক অধ্যায়, যা অবসান ঘটায় টানা প্রায় 16 বছরের দুঃশাসনের। পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের ওই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারীরা জানান, তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন গেল 1 বছরে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। তবে কেউ আবার ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই স্লোগান তখন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। কিশোর থেকে বৃদ্ধ কিংবা নারী পুরুষ সবার একটাই চাওয়া আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি। ঘটনাক্রমে অনেক কিছুই হয়তো মলিন হয়ে যাবে মানুষের স্মৃতি থেকে, কিন্তু হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালানোর ওই দৃশ্য হয়তো রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হয়ে। আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ঘিরে। 2024 সালের 5 জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে, যা পরে সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনের অন্যতম রূপকার দেশের ছাত্র সমাজ, যাদের মধ্যে অন্যতম বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। তাদের কাছে প্রশ্ন ছিল, 1 বছরে এই অভ্যুত্থানের প্রাপ্তি কতটুকু? প্রাপ্তির জায়গাতেও অনেক আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন এবং যেই দলই আসুক না কেন এই সংস্কারকে মেনেই নতুনভাবে দেশ পরিচালনা করবে, এই কমিটমেন্ট রেখে তারা আসবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। তো আমরা আশা করি জুলাই সনদ হবে। আর আমরা যদি জুলাই সনদ না হয়, ঘোষণাপত্রের বিষয়টাও একই, সরকার যেহেতু দেয় নাই সেটা আমাদেরকে নিজ দায়িত্বে দিয়ে দিতে হবে। 5ই আগস্টে মানুষের যে আশা ছিল এটা কিন্তু সর্বোচ্চ লেভেলে ছিল এই বাংলাদেশকে নিয়ে। তো আমি মনে করি আমার জায়গা থেকে যে সেই সর্বোচ্চ আশা পূরণ করা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু এই 1 বছরেও যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু এখন পর্যন্ত পূরণ হয়নি। তবে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়নি বলেও মন্তব্য করেন তারা। কিন্তু আমি মনে করি না জুলাই ব্যর্থ হয়েছে, বরং জুলাই সম্ভাবনার জায়গা তৈরি করেছে, একটা ভিত্তি তৈরি করেছে। সামনে ওই সংস্কারের ভিত্তিতেই সরকার গঠিত হইতে হবে। যদি কোনো সরকার, কোনো দল এই ভিত্তি থেকে যদি সরে যায়, তাহলে আসলে জনগণ, অভ্যুত্থানকারী ছাত্ররা, শ্রমিক, সাধারণ মানুষ তাদের সমর্থন দিবে না। মানুষ প্রয়োজন আবারও রাস্তায় নামবে। জুলাইয়ের স্পিরিটটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টা করা হবে, কারণ এটা যদি বেঁচে থাকে এবং এটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশে রাজনৈতিক কালচারের কোনো একটা দলের একক রাজত্ব করে ওঠার যে মেন্টালিটি, এটা আর থাকবে না। এই সাম্রাজ্যটাই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। জুলাই স্পিরিট ঘিরে ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক দল এককভাবে আর শক্তিশালী হয়ে উঠতে পারবে না বলেই আশা করছেন জুলাই আন্দোলনের নেতারা। দেশ এবং জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে বড় কিছু সংস্কার করা হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 7:30টার দিকে মাগুরা পৌরসভার বরুণা তৈল কবরস্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করেন দলের নেতারা। পরে জেলা জামায়াতের আমির অধ্যাপক MB বাকের জানান, পর্যায়ক্রমে মাগুরা সদরের আলাইপুর গ্রামের নিহত মারুফ বিশ্বাস মিঠু, জগদল গ্রামের রাজু আহমেদ এবং মোহাম্মদপুর উপজেলার আহাদ ও সুমনের কবর জিয়ারত করা হবে। এছাড়া 2 জুলাই নিহত আরও 5 জনের কবর জিয়ারত করা হবে বলেও জানান তিনি। সকালে কবর জিয়ারতের সময় দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে নেতারা নিহত রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে মাগুরায় 10 জনের মৃত্যু হয়।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আদালতের অনুমতি সাপেক্ষে মামলার কার্যক্রম লাইভ সম্প্রচার করা হবে। মামলাটিতে শেখ হাসিনা ছাড়াও অন্য 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযোগে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, গ্রেফতার করা আসামিদের কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে? মামলার বিষয়ে আমাদের বিস্তারিত জানান। নওশীন, আমি সকাল থেকে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা দেখতে পেয়েছি যে এখানে আজকের মামলার যে 3 আসামি তার মধ্যে যিনি গ্রেফতার রয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তাকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা প্রসিকিউশনের সাথে কথা বলেছি। প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের আজকের এই মামলাটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি মামলা, যেখানে 3 জনকে আসামি করে এই মামলাটি আজকে পরিচালিত হচ্ছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে গত 1 জুন এই মামলার অভিযোগ আমলে নেন কিন্তু ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধেও নতুন করে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু এই মামলার শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যিনি আজকে উপস্থিত রয়েছেন। পাশাপাশি গত 16 জুন তাদের ট্রাইব্যুনালে হাজির ও মামলার পরবর্তী আদেশের দিন কিন্তু নির্ধারণ করা হয়েছিল। এরপরে গত 16 জুন তারা পলাতক থাকায়, গত 16 জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে কিন্তু গত 24 জুন এ বিষয়ে পরবর্তী শুনানির দিনও কিন্তু ধার্য করা হয়েছিল অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন ঘটে। এরপর 14 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত কিন্তু শুরু হয় গত বছরের 14 অক্টোবর। প্রায় 6 মাস 28 দিনের তদন্ত শেষ করে কিন্তু গত 12 মে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তো এরপরে কিন্তু আজকে পরবর্তী যে নির্দেশনা আসবে ট্রাইব্যুনালের ভেতর থেকে, সেই নির্দেশনা কি হয় আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। নওশীন। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় তারা কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় প্রায় 15 মিনিটের এই কথোপকথন ছিল আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক, যা 2 দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। অপরদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা নিয়ে কথা বলেছেন রুবিও। এছাড়া ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন 2 জন। নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত 11:30টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মণদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিজভী শহরতলির বীরপুর মহল্লার জয়নাল আবেদিনের ছেলে। পুলিশ জানায় শহরের ব্রাহ্মণদী মোড়ের একটি বাড়ির গলির সামনে 2 পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করা হয়। পরে পালিয়ে যায় প্রতিপক্ষরা। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, নিহত রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত 8টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুল সহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয়। এতে আরও কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্রের তীরে অবস্থিত আল বাকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব সহ বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। সেখানে একটি জন্মদিন পালন উপলক্ষে অসংখ্য মানুষ জড়ো হন। বোমা হামলায় ক্যাফেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থানের মাস, জুলাইয়ের শুরু আজ, ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন। এছাড়াও আছে দ্রব্যমূল্যে হাঁসফাঁস মানুষের, সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে, চিকন চাল, মোটা চাল সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, মানবাধিকার নিয়ে নজরদারি বাড়বে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস, আগামী দিনে যে সরকারি আসুক তাদের মানুষের অধিকারকে সম্মান করতে হবে, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এমন মন্তব্য করেছেন। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ। এছাড়াও আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাদের আরেকটি শিরোনাম, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে গাজায় বড় হামলা ইসরায়েলের, হামলা হয়েছে হাসপাতাল, স্কুল ও বাসভবনে, নিহত ৮৫। এছাড়া আছে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও ইন্দো প্যাসিফিকে নিরাপত্তা জোরদারের গুরুত্ব, প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদেরও প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর, রাজু ভাস্কর্যের ছাত্র সমাবেশ, ঢাকার বাইরেও বিক্ষোভ। এরপর আছে শেখ হাসিনা সহ আসামি ২০৬, গ্রেপ্তার ৭৩ জন, মানবতা বিরোধী অপরাধ, গণ অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদেরও প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থান নিয়ে পুরনো বন্দোবস্ততে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ, এটি তাদের বিশেষ প্রতিবেদন। এছাড়াও আছে ডক্টর ইউনূস উষ্ণ অভ্যর্থনা পেলেও চীনের ঋণ প্রতিশ্রুতি এখনও শূন্য, প্রধান উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের শিরোনাম, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় ভারত, চীন, ভারত সম্পর্ক ভালো করার কথা বলল, কাজে উল্টো। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।